এঙ্গেজমেন্ট পার্টিতে আমার হবু বর আমাকে রেখে আমার মামাতো বোনকে রিং পরিয়ে দেয়। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আমার কানে শুধু একটা কথাই বাজছে, উইল ইউ ম্যারি মি পিলিয়া? চোখ উপচে জল গড়িয়ে পড়ছে। অপমানে মাথা নিচু হয়ে গেছে। পার্টিতে লোকজন ভরপুর, সবাই আমার দিকে অন্যরকম চোখে তাকাচ্ছে। অনেকের অনেক কটূক্তি কানে আসছে। অন্য সময় হলে হয়তো আমি প্রতিবাদ করতাম, কিন্তু এখন চোখের জল ফেলা ছাড়া আর কিচ্ছু করার নেই। কিছুক্ষণ আগে বেশ জাঁকজমকভাবেই আমার এঙ্গেজমেন্টের আয়োজন করা হয়েছিল। বিয়েটা পারিবারিকভাবেই ঠিক করা হয়েছিল। শুনেছিলাম বিহান মানে আমার হবু বর আমাকে অনেক ভালোবাসে। আব্বু এখন আমাকে বিয়ে দিতে রাজি ছিল না। সেই নাকি অনেক কাঠখড় পুড়িয়ে আব্বুকে রাজি করিয়েছে। আমি প্রথমে জেদ ধরে বসেছিলাম এখন বিয়ে করব না। সবেমাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছি, এখন সময় চিল করার। আর এখনই বিয়ে নামক প্যারা নিতে চাইনি। কিন্তু বিহানের সাথে কথা বলার পর আমার বিহানকে ভালো লেগে যায়, তাই বিয়েতে রাজি হয়ে যায়। দুই পরিবার মিলেই বিয়ের দিন তারিখ ঠিক করে আর বড় সড়ো করে একটা এঙ্গেজমেন্ট পার্টি আয়োজন করে। আমি তাজনিম জাহান রিয়া, এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমার বড় একজন ভাই আছে। অ্যানাউন্সমেন্ট করার পর আমরা দুজনেই স্টেজে উঠি। আমাদের সাথে আমার মামাতো বোন প্রিলিয়াও স্টেজে ওঠে। যখন রিং পরানোর সময় হয় তখন বিহান আমাকে রেখে আমার মামাতো বোনের সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে ফেলে। উইল ইউ ম্যারি মি পিলিয়া? প্রিলিয়া আপু হাসি মুখে প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তখনই আপু এগিয়ে আসে। আপু চিৎকার করে বলে, এটা কোন ধরনের সভ্যতামি? তুমি রিয়াকে রেখে প্রলিয়াকে কেন রিং পরিয়েছ? আমার মেয়েকে সবার সামনে অপমান করার সাহস তোমাকে কে দিয়েছে? আপু বিহানকে আরো কিছু বলার আগেই মামা এসে আপুকে টেনে নিয়ে চলে যায়। আমি নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। বিহানের কলার চেপে ধরলাম। আচমকা বিহানের কলার চেপে ধরায় বিহান অপ্রস্তুত হয়ে পড়ে। গলার স্বর নিচু করে বলে, রিয়া, কলার সারো। না, ছাড়বো না। আপনার লজ্জা করছে না? একজনকে রেখে আরেকজনকে রিং পরিয়ে দিয়েছেন, তাও আবার যাকে রিং পরানোর কথা ছিল তার মামাতো বোনকে। আপনি আমার সাথে কেন এমন করলেন? কি অন্যায় করেছিলাম আমি আপনার সাথে, যার জন্য আপনি এভাবেই আমাকে সবার সামনে হাসির পাত্র বানালেন? চুপ করে আছেন কেন? উত্তর দিন, উত্তর দিন আমার প্রশ্নের। দেখো রিয়া, তোমার সাথে আমার বিয়ে ঠিক হওয়াটা ছিল একটা মিস্টেক। আমি তোমাকে না, তোমার মামাতো বোন পিলিয়াকে ভালোবাসতাম। তোমার সাথে যে ভুলটা হয়েছে তার জন্য আমি দুঃখিত। অ্যাকচুয়ালি ভুলটা আমার ছিল না, ভুলটা করেছে আমার বন্ধু। ওই ভুল ইনফরমেশন এনে দিয়েছিল। তবু আমি তোমাকে সরি বলছি। আপনি সরি বলে দিলেন আর সবকিছু সমাধান হয়ে গেল? আপনি যে আমাকে সবার সামনে হাসির পাত্র বানালেন, আপনি সরি বললে কি সব মিটে যাবে? একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে সমাজের মানুষ তাকে কোন চোখে দেখে আপনি জানেন? সবাই ভাববে আমার চরিত্রের সমস্যা, তাই আপনি বিয়ে ভেঙে দিয়েছেন। আমার পরিবারের যে মান সম্মান গেছে তা কি আপনি ফিরিয়ে দিতে পারবেন? পারবেন ফিরিয়ে দিতে আমার আগের জীবন? জানি পারবেন না। আপনাদের মতো বড়লোকের ছেলেদের স্বভাব মেয়েদের নিয়ে খেলা, তারপর সরি বলে দেওয়া। আপনারা ভাবেন সরি বললেই সবকিছুর সমাধান হয়ে যায়। আপনাদের মতো ছেলেদের উচিত বিষ খেয়ে মরে যাওয়া। আমার জানেন এখন কি ইচ্ছে হচ্ছে? আপনার মুখে একতলা থুতু ছুঁড়ে মারতে। আফসোস আমি সেটা পারবো না, কিন্তু আমি আপনাকে জীবনেও ক্ষমা করব না, জীবনেও না। আমি বিহানের কলার ছেড়ে 2 পা পিছিয়ে গেলাম। তখনই ভাইয়া এগিয়ে আসে। ভাইয়া রেগে অগ্নিমূর্তি হয়ে আছে। তুই এই দাফারকে ক্ষমা করবি কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি ওকে ক্ষমা করব না। ওকে আমি পুলিশে দিব, ওর নামে আমি মানহানির মামলা দিব, ওকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। ভাইয়া বিহানকে খুশি মারতে গেলেই আব্বু পিছন থেকে ভাইয়ার হাত ধরে ফেলে। আব্বু, তুমি আমার হাতটা ছাড়ো, আমি ওকে আজ খুন করে ফেলবো। ও আমার কলিজায় হাত দিয়েছে, আমার কলিজার হাত দেওয়ার ফল আমি ওকে বুঝিয়ে দিব। বিহানের সাথে প্রলিয়ারই বিয়ে হবে। আমি আর কারো কোনো কথা শুনতে চাই না। তুমি শুনতে না চাইলেও তোমাকে শুনতে হবে। তোমার হয়তো নিজের মেয়ের প্রতি দরদ নেই, তোমার কাছে তো পিলিয়াই সব, কিন্তু আমি আমার বোনকে ভালোবাসি। ওর সাথে এত বড় অন্যায় হবে আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, সেটা হতে পারে না। তুমি চুপ করবে? না আব্বু, আজকে তুমি আমাকে চুপ করাতে পারবে না। তোমার এত কিসের দরদ পিলিয়ার প্রতি?
আমার মাঝে মাঝে তো মনে হয় তুমি আমাকে আর রিয়াকে কুড়িয়ে এনেছো, আর পিলিয়াই তোমার মেয়ে। শাওন, আব্বু হাত ওঠাতে গিয়েও নামিয়ে ফেলে। হাত নামিয়ে নিলে কেন? মারো আমাকে, মারো। আমি তো জানি তুমি আমাদের ভালোবাসো না। আমার বোনের সাথে যারা অন্যায় করেছে আমি তাদের কাউকে ছাড়বো না। আব্বু, তুমি একদিন পস্তাবে। কথাগুলো বলেই ভাইয়া লাথি দিয়ে চেয়ার উল্টে ফেলে দিয়ে চলে যায়। বর্তমানে ঘাড়ে কারো হাতের ছোঁয়া পেয়ে আমি পিছন ঘুরে তাকাই। আমার ঠিক পিছনেই ফুপি দাঁড়িয়ে আছে। আমি ফুপিকে দেখে চাপটে জড়িয়ে ধরি। ফুপি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, একদম মন খারাপ করিস না রিয়া। আজকে তোকে যারা অপমান করেছে তারা তাদের প্রাপ্য শাস্তি পাবে। আমি তোকে বিহানে থেকেও ভালো ছেলের সাথে বিয়ে দেব। তোকে আমার থাক ফুপি, তোমাদের আর আমার বিয়ের চিন্তা করতে হবে না। আমি আর মানুষের সামনে হাসির পাত্র হতে চাই না। আব্বু তো আমার ভালো ছেলের সাথে বিয়ে ঠিক করেছিল। এটা হলো ভালো ছেলের রূপ। তোমরা আমার বিয়ে নিয়ে ভাবা বন্ধ করো প্লিজ। আমি ফুপির থেকে নিজেকে ছাড়িয়ে এক পলক স্টেজের দিকে তাকাই। স্টেজে হাসি মুখে দাঁড়িয়ে বিহান আর প্রিলিয়া আপু ছবি তুলছে। আমি এক দৌড়ে রুমে চলে আসি। রুমে এসে ফ্লোরে বসে পড়ি। এর আগে কখনো আমাকে এতটা অপমানিত হতে হয়নি। আমি জানতাম প্রিলিয়া আপু আমাকে সহ্য করতে পারে না, তাই বলে এভাবে সবার সামনে ছোট করবে? মাথায় কারো হাতের আলতো স্পর্শ পেয়ে আমি মুখ তুলে তাকাই। আমার সামনেই বসে আছে আব্বু। আব্বুকে দেখেই আমি চাপটে জড়িয়ে ধরে কেঁদে দিই। আপু, আমি তো এখন বিয়ে করতে চাইনি। তোমাদের কথাই আমি বিয়েতে রাজি হয়েছিলাম। তাহলে আমাকে কেন এভাবে সবার সামনে অপমানিত হতে হলো? মারে, আমাকে ক্ষমা করে দিস। আমি তোর জন্য সঠিক পাত্র নির্বাচন করতে পারিনি। আমার কারণে আজকে তোকে অপমানিত হতে হলো। আমি চেয়েও কিছু করতে পারিনি। অনেক কিছুই তোর অজানা, সেই অজানা কারণে আজকে আমাকে চুপ করে থাকতে হলো। আমি আব্বুকে মাঝে থামিয়ে দিয়ে বললাম, কি সেই কারণ যার কারণে নিজের মেয়ের অপমানেও তোমাকে চুপ থাকতে হয়েছে? বলো আব্বু, আমি জানতে চাই। সময় হলে আমিই তোকে বলবো। সবটা তোকে আর তোর ভাইয়াকে বলার মতো সময় হয়নি। তোরা এখন ছোট, এসব বলে মনটাকে আমি বিষিয়ে দিতে চাই না। মামনি, তোমার আব্বুকে একটা সুযোগ দিবে না নিজের ভুল শুধরে নেয়ার? আমি তোমার বিয়ে রুদ্রের সাথে ঠিক করেছি, তুমি আপত্তি করো না। শেষবারের মতো তোমার আব্বুকে একটা সুযোগ দিয়ে দেখো, রুদ্রই তোমার জন্য বেস্ট। রুদ্র ভাইয়ের কথা শুনে আমি ছিটকে আব্বুর কাছ থেকে সরে যাই। আব্বু পাগল হয়ে গেছে নাকি? রুদ্র ভাইয়ের মতো একটা জড় বস্তুর সাথে আমার বিয়ে দিতে চাইছে? অনুভূতিহীন একটা মানুষ। জীবনে কোনোদিন হাসতে দেখিনি। মুখটা সবসময় বিজ্ঞদের মতো গম্ভীর করে রাখে। আব্বু, তুমি এসব কি বলছো? আমার সাথে রুদ্র ভাইয়ের বিয়ে? এটা সম্ভব? ওনার সাথে আমার চাই না। ওনার আর আমার মাঝে আকাশ পাতাল তফাৎ। উনি যদি হন দক্ষিণ মেরু, তাহলে আমি হব উত্তর মেরু। তোমার আব্বুর উপর তোমার ভরসা নেই? মানুষ জীবনে একবারই ভুল করে, বারবার না। আমি একবার ভুল করেছি বলে বারবার করব না। আমি জানি তুমি রুদ্রের সাথেই ভালো থাকবে। রুদ্র তোমাকে আগলে রাখবে, এটা আমার বিশ্বাস। রুদ্রের মতো ছেলে হয় না। আমি তোমাকে জোর করব না, সবটাই তোমার ইচ্ছের উপর ডিপেন্ড করবে। আব্বুর দিকে এক পলক তাকাই। আব্বু মনে প্রাণে চাইছে আমি যাতে হ্যাঁ বলি। আব্বু একটা কথা ঠিকই বলেছে, রুদ্র ভাইয়ার মতো ছেলে হয় না। উনি অনেক দায়িত্ববান একজন মানুষ। কোনো কিছুর দায়িত্ব নিলে সেটা হেলাফেলা করেন না। তবু আমি আব্বুর কাছ থেকে সময় চেয়ে নিলাম ভাবার জন্য। আজকের দিনটা অনেক সুন্দর, আকাশটাও অনেক সুন্দর। চৈত্র মাসের ঝকঝকে নীল আকাশ। আকাশে তুলোর ন্যায় রাশি রাশি মেঘ ভেসে বেড়াচ্ছে। আজকে আমার মন খারাপ, ভীষণ মন খারাপ। ভাইয়ার ফোন বন্ধ, এখনো বাসায় ফেরেনি। এদিকে বিয়েতে হ্যাঁ বলে দিয়েছি, তার জন্যও টেনশন হচ্ছে। ওনার মতে তো আমার এখন ফিডার খাওয়ার বয়স, সেখানে আমি ওনাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। অন্য কাজিনদের সাথে আমার যেরকম সম্পর্ক, ওনার সাথে ঠিক তেমন না। উনি হই হুল্লোড় একদম পছন্দ করেন না। সেদিকে আমার কাজিন জাতি হই হুল্লোড় প্রিয়। উনি আমাদের বাড়িতে তেমন আসেন না, তাই ওনার সাথে আমার তেমন সখ্যতা গড়ে ওঠেনি। অন্য কাজিনদের সাথে আমার সম্পর্ক তুই তুমিতে থাকলেও ওনার সাথে আমার সম্পর্কটা তুমি আপনিতেই আটকে আছে। আমার এসব ভাবনার মাঝেই আমার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে নামটা দেখে আমি রেলিং থেকে পড়তে পড়তে বেঁচে যাই। ফোনের স্ক্রিনে রুদ্র ভাইয়ার নামটা জলজল করছে।
বিস্ময়ে আমার মুখটা হা হয়ে যায়। রুদ্র নামের কোনো প্রাণীর নাম্বার যে আমার কল লিস্টে আছে সেটাই হয়তো আমার মনে ছিল না। বিস্ময় কেটে গিয়ে একরাশ ভয় আমাকে ঘিরে ধরেছে। আমি বিয়েতে হ্যাঁ বলেছি বলে কি উনি আমাকে বকাঝকা বা থ্রেট করার জন্য ফোন দিয়েছেন? আমি ভাবি বাদ দিয়ে কলটা রিসিভ করলাম। রিসিভ করতেই গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর কর্ণকুহর হলো। হ্যালো। আমি কিছু বলার আগেই মনে হলো উনি কলটা কেটে দিলেন। ফোনটা কান থেকে নামিয়ে দেখি আমার ফোনটাই বন্ধ হয়ে গেছে। 2 দিন ধরে তো ফোনে চার্জই দেওয়া হয় না। ফোনটা চার্জে দিয়ে মাথায় ভালো করে ওড়না টেনে রুম থেকে বের হয়ে এলাম। ডাইনিং রুমে আসতেই প্রিলিয়া আপুর সাথে সাথে চোখাচোখি হয়ে গেল। আমি চোখ সরিয়ে নিলাম। একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এখনো আমাদের বাসায় থাকতে পারে? আম্মু গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। আমি প্রিলিয়া আপুকে জাস্ট পাত্তা না দিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লাম। আম্মু আমার খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। কথাটা বলেই আমার ছোট মামার ছেলে জাইনের সাথে ফাজলামো শুরু করলাম। প্রিলিয়া আপুকে দেখে মনে হচ্ছে আমাকে এমন স্বাভাবিক আচরণ করতে দেখে ভীষণ অবাক হয়েছে। গতকালকের ঘটনার পর আমার যেখানে কেঁদে কেটে ভাসানোর কথা সেখানে আমি এত হাসি খুশি। সে হয়তো ভেবেছিল আমি বিহানকে ভালোবাসি, কিন্তু বিহানের প্রতি আমার সেটা শুধুই ভালো লাগা। গতকাল তো লজ্জায় অপমানে কান্না চলে এসেছিল। রিয়া, তুই এতক্ষণ কোথায় ছিলি? গতকালের পর তো তোকে আর দেখলামই না। আমি এতক্ষণ কোথায় ছিলাম সেটা তোমাকে কেন বলতে যাব? আমি কি তোমার কর্মচারী যে মিনিটে মিনিটে তোমার সাথে দেখা করতে হবে? যত সব। আমার কথা শুনে আপু চুপসে যায়, তবু নিজের মুখে হাসি হাসি ভাব নিয়ে এসে বলে, রিয়া, আজকে আমি আর বিহার শপিং করতে যাব, তুই আমাদের সাথে যাবি? আমি বানশির জামাইয়ের লগে শপিং এ যাই না। আমি আমার নিজের জামাইয়ের সাথে যাব। আর আমার হবু বরের যথেষ্ট টাকা আছে আমাকে শপিং করিয়ে দেওয়ার জন্য। কোনো বিহাইনা টিহাইনার টাকা নিয়ে আমার শপিং করতে হবে না। প্রিলিয়া আপু কড়া গলায় বলে, বিহান আমার উডবি হাজবেন্ড, ও তো দুলাভাই হয়, সম্মান দিয়ে কথা বল। এত কিছু করার পরেও তোমাকে জাস্ট সম্মান দিয়েছি বলেই এখনো এখানে বসে গিলতে পারছো। যদি সম্মান না করতাম তাহলে এতক্ষণে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতাম। আর তোমার ওই সো কল্ড উডবিকে রেসপেক্ট। যাই হোক, তোমাদের সাথে আর আমাদের বাসায় না দেখি, মানে তোমাকে আর তোমার মা বাবাকে। খেয়ে দিয়ে বিদায় হও আমাদের বাসা থেকে। আর ভেবো না তোমার উডবিকে নিয়ে আমি জেলাস ফিল করছি। আমি যাকে নিজের লাইফ পার্টনার হিসেবে পেতে চলেছি তোমারটা তার নখের সমানও না। আর কোনো বাক্য ব্যয় না করে আমি নিজের রুমে চলে আসলাম। রুমে আসার আগে আম্মুর মুখের দিকে তাকাতে ভুলিনি। আম্মুর ঠোঁটের কোণে ছিল প্রাপ্তির হাসি। রুদ্র ভাইয়া আমার দিকে এক পা করে এগুচ্ছে, আর আমি এক পা করে পেছনের দিকে যাচ্ছি। একসময় আমার পিঠ থেকে যায় রেলিংয়ের সাথে, কিন্তু রুদ্র ভাইয়ার মাঝে কোনো ভাবান্তর নেই। উনি আমার দিকে ক্রমশ এগিয়ে আসছেন। একসময় উনি আমার খুব কাছে চলে আসলেন। ওনার নিঃশ্বাসের শব্দও আমি শুনতে পাচ্ছি। রুদ্র ভাইয়া অন্যরকম একটা হাসি দিয়ে বলে, তোর খুব শখ না আমাকে বিয়ে করার? তোর বিয়ে করার মতো শখ আমি জন্মের মতো গুছিয়ে দিব। না থাকবি তুই আর না থাকবে তোর শখ। আমি তোকে এখন এই ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব। জানিস তো তুই কত তলার উপর দাঁড়িয়ে আছিস? না জানলে সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। তুই 8 তলার উপর দাঁড়িয়ে আছিস। তোর যা শরীর, এখান থেকে পড়লে তোর হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। কথাগুলো বলে রুদ্র ভাইয়া 1 মিনিটও সময় ব্যয় না করে আমাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেন। আপনি এরকম করতে পারেন না। আপনি এতটা পাষাণ কি করে হতে পারেন? আমি এরকমটাই করতে পারি। ডক্টররা পাষাণী হয়, তাদের হার্ট বলতে কিছু থাকে না। তুই ভাব একবার, ডক্টর নিজের চোখের সামনে কত মানুষকে মরতে দেখে, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মরে যায়। ডক্টররা সবটাই দেখে। অপারেশন করতে গিয়ে আমাদের হাতে কত রোগী তো মারা যায়। আমার হাতে এখনো মারা যায়নি। আমার হাতে না হয় তুই প্রথম মরলি। কথাগুলো বলে রুদ্র ভাইয়া আর 1 মিনিট সময় ব্যয় না করে আমাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেন। আমি ভয়ে লাফিয়ে ঘুম থেকে উঠি। তরতর করে কপাল বেয়ে ঘাম পড়ছে। হার্টবিট ফাস্ট চলছে। হাত বাড়িয়ে বেড সাইড টেবিল থেকে পানির গ্লাসটা নিই। 1 নিমেষেই সম্পূর্ণ পানি খেয়ে ফেলি। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি 2:30 বাজে। এতক্ষণ আমি স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন হলেও আমার ভয়ে আত্মা কাঁপছে। এটা স্বপ্নই ছিল। আর রুদ্র ভাইয়া আমাকে কখনো তুই ডাকে না,
উনি সব সময় আমাকে তুমি বলেই সম্বোধন করেন। আর আমাদের বাসাটা তো 7 তলা, তাহলে উনি আমাকে 8 তলা থেকে কি করে ধাক্কা দিয়ে ফেলে দিবেন? এসব ভাবনার মাঝেই দরজায় ঠক ঠক আওয়াজ হয়। শব্দ শুনেই আমি ভয়ে লাফিয়ে উঠি। এত রাতে আমার রুমে দরজায় কে নক করছে? রৌদ্র ভাইয়া না তো? রৌদ্র ভাইয়া কি সত্যি সত্যি আমাকে খুন করার প্ল্যান করেছেন? উনি কি আমাকে ছাদ থেকে ফেলে দেওয়ার জন্য এসেছেন? দরজার ওপাশ থেকে ভাইয়ার গলার আওয়াজ শুনে বুঝলাম রৌদ্র ভাইয়া না, ভাইয়া এসেছে। আমি লাফিয়ে বিছানা থেকে নামলাম, দ্রুত গিয়ে দরজা খুলে দিলাম। ভাইয়াকে কিছু বলতে না দিয়েই আমি প্রশ্ন করলাম, তুমি গতকাল থেকে কোথায় ছিলে? আর তোমার ফোন বন্ধ কেন? আমরা কত টেনশন করছিলাম জানো? ভাইয়া আমার প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে, তুই বিয়েতে রাজি কেন হলি? মানে? ভাইয়া আমার হাত ধরে বিছানায় নিয়ে এসে বসায়। আমার সামনে 2 হাঁটু ভাঁজ করে ফ্লোরে বসে। আমার হাত দুটো নিচের হাতের মুঠোয় পুরে নিয়ে বলে, তুই কি এই বিয়েতে নিজের ইচ্ছায় রাজি হয়েছিস, নাকি আব্বু আম্মু জোর করেছে? দেখ, আমাকে একদম মিথ্যা বলার চেষ্টা করবি না, একদম সত্যিটা বলবি। তোর যদি এই বিয়ে করার ইচ্ছে না থাকে, তাহলে কারো সাধ্য নেই তোকে এখানে বিয়ে দেওয়ার। আমি জানি রুদ্র ভাইয়া একজন দায়িত্ববান এবং একজন ভালো মানুষ, ওনার কাছে তুই সুখী হবি। তবু এবার যা হবে সব তোর ইচ্ছেতেই হবে। তোর ইচ্ছের বাইরে তোকে কেউ জোর করতে পারবে না। তুই যে ডিসিশন নেস না কেন, মনে রাখিস তুই সব সময় আমাকে তোর পাশে পাবি। এবার বল, তোকে কি কেউ জোর করেছে এই বিয়ে করার জন্য? ভাইয়া তুমি শুধু শুধু চিন্তা করছো। আমি নিজে থেকেই রাজি হয়েছি এই বিয়েটা করার জন্য, কেউ আমাকে জোর করেনি। সত্যি তো? 3 সত্যি। ভাইয়া ফ্লোর থেকে উঠে আমার বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে, হাত পা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। মাথার নিচে 2 হাত ভাঁজ করে দিয়ে আমার দিকে তাকিয়ে বলে, জানিস, তুই এই বাসা থেকে বিদায় হলে আমার ব্যাপক সুবিধা। জানতে চাস কেমন সুবিধা? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলি। যেমন ধর, সব জিনিস আমি বেদখল করতে পারবো, সারা বাড়ি জুড়ে থাকবে আমার রাজত্ব। আম্মু ফেভারিট কিছু রান্না করলে কাউকে ভাগ দিতে হবে না, সব আমি একা খেতে পারবো। আর এই বেডটা আমার রুমে ট্রান্সফার করব। এটার উপর আমার প্রথম থেকেই নজর ছিল। তুই ছোট ভাই অলওয়েজ কান্নাকাটি করে সব নিয়ে নিস। তোমাকে আমি একদম আমার জিনিস দখল করতে দিব না। আমার সব জিনিসে চুলকানির পাউডার ছিটিয়ে যাব। সেটা সময় হলেই দেখা যাবে। নে, এবার আমার পাটা টিপে দে তো। তোর কানলে লাত্তি মারতে গিয়ে পায়ে ভীষণ ব্যথা পেয়েছি। নে, বড় ভাইয়ার যত্ন আত্মি কর। ভাইয়া আমার কোলের উপর পা তুলে দেয়। আমি ভাইয়ার পা সরাতে সরাতে বলি, তুমি আমার বিছানা থেকে ওঠো আর নিচের রুমে যাও। তোমার মতো হাতি আমার বিছানায় শুয়ে থাকলে বিছানা শক্ত হয়ে যাবে। এই, তুই বিছানায় কি করছিস? তোর তো ফ্লোরে থাকা দরকার। এখন থেকে শক্ত জিনিসে থেকে অভ্যাস করে নে, না হলে পরে পস্তাবি। রুদ্র ভাইয়ের বিছানা যে শক্ত, লোহাকেও হার মানায়। আমি ভাইয়ার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলি, তুমি কি চাপা না আমার রুম থেকে? আম্মুকে ডাক দিব? আরছে আম্মুর চামচা, কিছু না হতেই শুধু ম্যামে করে, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। আমি এখনো একটা ঘোরের মাঝে আছি। এত তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে যাবে সেটা আমার কল্পনারও বাইরে ছিল। আজকে দুপুরবেলা হুট করেই আম্মু আমাকে ঘুম থেকে টেনে তুলে একটা শাড়ি হাতে দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই আম্মু আমাকে খাওয়াতে শুরু করে। বড় বড় লোকমা একটার পর একটা আমার মুখে ঠেলে ঠেলে ঢোকাচ্ছে। আম্মু আমাকে দ্রুত খাইয়ে দিয়ে চলে যায়। একটু পরেই আমার কাজিনরা এসে আমাকে সাজানো শুরু করে। তাদেরকে আমি এত প্রশ্ন করে যাচ্ছি যে আমাকে কেন সাজানো হচ্ছে, আমাকে কেন শাড়ি পরানো হচ্ছে, কিন্তু কেউ আমার একটা কথারও উত্তর দিল না। রোবটের মতো আমাকে মূর্তি সাজিয়ে যাচ্ছে। সাজানো শেষে আমাকে ড্রয়িং রুমে নিয়ে যাওয়া হলো। ড্রয়িং রুমের সোফার দিকে তাকাতেই আমার চক্ষু চড়ক গাছ। শুভ্র রঙের পাঞ্জাবি পরে গম্ভীর মুখে বসে আছেন রুদ্র ভাইয়া। ঈষৎ চামড়াঙা ঠোঁটগুলো কামড়ে ধরে এদিক ওদিক তাকাচ্ছেন। তখনই কোনো এক কাজিন আমার কানের কাছে ফিসফিস করে বলে, রুদ্র ভাইয়ের রাত তর্স হয়েছে না তোকে নিজের করে পাওয়ার জন্য, তাই তো 1 সপ্তাহ পরে বিয়ের ডেট আজকে নিয়ে আসছে। বেচারার চোখ
কেমন এদিক এদিক ঘুরছে নিজের হবু বউকে বধূ রূপে দেখার জন্য। আমার গাল ছুঁড়ে রক্তিম আভা ছড়িয়ে গেল। লজ্জায় আর আড়ষ্টতায় কাছুমাছু হয়ে গেলাম। হঠাৎই রুদ্র ভাইয়ের সাথে চোখাচোখি হয়ে গেল। ওনার চোখ দেখে বোঝা যাচ্ছে না উনি বিয়েতে খুশি নাকি অখুশি। মুখের সাথে চোখেও যেন ওনার গম্ভীরতা বিরাজ করছে। আমি দ্রুত চোখ নামিয়ে নিলাম। সব কাজিনরা যখন আমাকে রুদ্র ভাইয়ার পাশে বসিয়ে দিল, তখন আমি চমকে উঠলাম। চমকে ওনার দিকে তাকালাম। ওনার দৃষ্টি সামনেই নিবেদিত। আমি লজ্জায় আড়ষ্ট হয়ে বসে রইলাম। কয়েক মিনিট পার হতেই বিয়ে পড়ানো শুরু হলো। অল্প কিছুক্ষণের মাঝেই বিয়ে পড়ানো শেষ হয়ে গেল। বিয়ে সম্পূর্ণ হতেই ভরাট পুরুষালী কণ্ঠ কর্ণকুহর হলো। আমাদের এখন যাওয়া উচিত, রাত অনেক হয়েছে। এখন না বের হলে বাসায় পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। আমি চমকে রুদ্র ভাইয়ার দিকে তাকাই। কাজিনরা আমাদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। সবাই রুদ্র ভাইয়ার কথার উল্টো মিনিং বের করছে। সবাই হাসাহাসি করছে আর ফজলামো করছে। রুদ্র ভাইয়া তাকাতেই সবাই চুপ হয়ে যায় ভদ্র বাচ্চার মতো। আরে